এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে? জানেন কি হবে পরিণাম? নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি দুর্গা পূজা নিয়ে কিছু মূল্যবান তথ্য বলবো, যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন। এবং ভিডিওটির শেষে আমি পিতৃ পক্ষ নিয়ে কিছু মূল্যবান তথ্য, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। পৃথিবীর গভীরতর অসুখ এখন তার মধ্যেই বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি। দূরে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, প্যালেস্টাইন, ইরান যুদ্ধ, বাড়ির কাছের আরশিনগরও ভালো নেই। সমাজে নারীর নিরাপত্তা, স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কঠিন সময়ে নারী শক্তির আরাধনার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 2 অক্টোবর মহালয়া, দেবীপক্ষের শুরু। 9 থেকে 1 অক্টোবর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বৎসরকার 4 দিন। এখন প্রশ্ন হল, এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে? কি হবে তার পরিণাম? দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত। এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। আশঙ্কার কথা হল, প্রতি বছর দুর্গার আগমন ও গমনের বাহন বদলে যায়। কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয়? হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন। এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে? যেহেতু 1 অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে। অন্যদিকে 1-2 অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী। সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘোটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী। এর ফল কি হবে? শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন, তাহলে ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন, তবে তার ফল ছত্রভঙ্গস্তু রঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়। অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই মন্দ। উল্লেখ্য, দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্তথা জলম, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও থাকে। পিতৃপক্ষের সময় ভুল করেও করবেন না এই কাজগুলি, হতে পারে ভাগ্যনাশ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। এরপর শুরু হয় দেবীপক্ষ। পিতৃপক্ষ 1-5 থেকে 1-6 দিন স্থায়ী হয়। এই সময়ে পরিবারের পক্ষ থেকে পূর্বপুরুষদের, অর্থাৎ মৃত পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া হয়। এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের দিনগুলিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পিতৃপক্ষে দেবদেবীর পাশাপাশি আমাদের পূর্বপুরুষদেরও পুজো করা হয়। এই সময়ে লোকেরা তাদের পূর্বপুরুষদের খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কারণ এটি করার ফলে তাদের আশীর্বাদ বজায় থাকে এবং আমাদের জীবনে কোনো অসুবিধা হয় না। সেই সঙ্গে এই সময় যদি কোনো কারণে পিতৃপুরুষরা রেগে যান, তবে তা ব্যক্তির জীবনে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। তাই এমন কিছু কাজ রয়েছে যা ভুল করেও করা উচিত নয়, তা না হলে তা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই বছর পিতৃপক্ষ 7 সেপ্টেম্বর পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে এবং অমাবস্যার দিন অর্থাৎ 2 অক্টোবর শেষ হয়। প্রতিপদ তিথি অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে শ্রাদ্ধ শুরু হচ্ছে। পিতৃপক্ষের সময় এ ধরনের কাজ করা উচিত নয়। নতুন ঘর নির্মাণ শুরু, পিতৃপক্ষের সময় কখনই নতুন বাড়ির নির্মাণ শুরু করা উচিত নয়। এতে করে পিতৃপুরুষরা রুষ্ট হন। শুভ কাজ, পিতৃপক্ষের সময় মুন্ডন, পৈতে, বিবাহ ইত্যাদির মতো কোনো শুভ কাজ করা উচিত নয়। নতুন যানবাহন, গহনা ইত্যাদি কেনা থেকেও বিরত থাকা উচিত। মাংস এবং অ্যালকোহল সেবন, এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় তামসিক খাবার এবং মদ ইত্যাদি খাওয়া উচিত নয়। এতে করে পূর্বপুরুষরা রুষ্ট হন এবং পরিবারের সদস্যদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়াও পিতৃপক্ষের সময় কিছু খাদ্যদ্রব্য রয়েছে যা স্পর্শ করা উচিত নয়। এর মধ্যে রয়েছে ছোলা, কালো লবণ, শসা, সরিষা, কুমড়া ইত্যাদি। রাতে শ্রাদ্ধ, পিতৃপক্ষের সময় দুপুরের পরে বা সূর্যালোক থাকা অবস্থায় পিতৃতর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি করা উপযুক্ত বলে মনে করা হয়। রাতে ভুল করেও তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত নয়। এটি অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে এবং শ্রাদ্ধ বৃথা হয়ে যায়। তো এই ছিল আজকের দুর্গা পূজা নিয়ে কিছু মূল্যবান তথ্য। ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।